বিশ্ব আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে পশ্চিমাদের শত বছরের আধিপত্য, অন্যদিকে মধ্যপ্রাচ্যের স্বপ্নে বোনা ইতিহাস। কিন্তু তা এখন এক উত্তপ্ত দাবার বোর্ডে পরিণত হয়েছে। সীমান্ত, তেল আর নিরাপত্তার নামে গোটা এই অঞ্চলকে পিষে খাচ্ছে পশ্চিমারা। কিন্তু এই বোর্ডে একটা মাত্র দেশ প্রায় 4 দশক ধরে পশ্চিমা শক্তির চোখে চোখ রেখে কথা বলছে, তা হলো ইরাক। কিন্তু আমেরিকা কেন ইরাক বা আফগানিস্তানের মতো ইরানে বুটস অন দ্য গ্রাউন্ড বা সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে না? আদৌ কি তারা হামলা করবে, নাকি এবার সত্যি সত্যি তারা ইরানকে একটু ভয় পেতে শুরু করেছে? আজকের ভিডিও জুড়ে থাকছে ইরানের টিকে থাকার লড়াই আর আমেরিকার সেই নীল নকশা যা দিয়ে তারা মধ্যপ্রাচ্যকে আবারও কুক্ষিগত করতে চায়। এর বিপরীতে থাকছে ইরানের শ্যাডো ইকোনমি এবং ব্রিক্সের সাথে তাদের গোপন সেই চুক্তি, যা দিয়ে তারা টোটাল পশ্চিমা শক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। আর সেই সাথে আরেকটা ব্যাপার শেয়ার করবো এই ভিডিওতে, তা হলো আমেরিকার শেষ চাবুকটা কেন ইরানের কাছে এসে থমকে গেছে। তো শুরু করা যায়। আমেরিকার আধিপত্য শব্দটা ছোট, শুনতে সহজ, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এটা কেবল সামরিক শক্তি না, এটা তাদের ইচ্ছাকে অন্য ছোট রাষ্ট্রগুলোর উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া। আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে দেখবেন তাদের অভ্যন্তরীণ রাজনীতি, কূটনৈতিক অঙ্গন, এমনকি তাদের তেল যাবতীয় ব্যাপারই নিয়ন্ত্রণ করে আসছে ওয়াশিংটন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটা দেশের ফরেন পলিসি এবং সিকিউরিটি ডমিনেট করে আসতেছে। আমেরিকা চায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তার পুতুল রাষ্ট্র বা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করতে। আপনি মিশর কিংবা জর্ডানের পলিসিগুলোর দিকে যদি তাকান, তাহলে দেখতে পাবেন তারা আমেরিকা বা মার্কিন নীতি দ্বারা কতটা প্রভাবিত হচ্ছে। একটা সময় ইরানেও এমন ব্যবস্থা ছিল। কিন্তু 1979 সালে তাদের ইসলামী বিপ্লবের পর তারা এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসে। President Saeed Ali Khamenei was badly wounded in an assassination attempt. মধ্যপ্রাচ্যে ইরানই একটা মাত্র দেশ যারা দীর্ঘ 45 বছর ধরে, প্রায় 45 বছর ধরে আমেরিকার আধিপত্যকে প্রশ্রয় দেয়নি। তারা সবসময় এটার বিরোধিতা করে এসেছে। আর 2026 সালে এসে এটা আর সাধারণ কোনো রাজনৈতিক লড়াই না, এটা ইরানের জন্য তাদের টিকে থাকার লড়াই। আমেরিকা তাদের প্রভাব টিকিয়ে রাখতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। আর এই বিনিয়োগ আর সামরিক শক্তি দিয়ে আমেরিকা বিশ্বের গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করে, যেমন সুয়েজ খাল, পানামা খাল, মালাক্কা প্রণালী ইত্যাদি। এত বিনিয়োগ আর সামরিক শক্তি থাকার পরও আমেরিকা দীর্ঘ 4 দশক ধরে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দখল নিতে পারেনি। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই একটা প্রণালী দিয়েই পৃথিবীর 30% তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। আর এখানেই ইরান আমেরিকার জন্য সবচেয়ে বড় বিস্ফোরক। পরিসংখ্যান বলছে প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়। ইরান এই জলপথের উত্তর অংশ পূর্ণ নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে ইরান এই পথটি মাত্র 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে, যা বর্তমানের চেয়ে প্রায় 4 গুণ। ভিডিওটা নেক্সট পার্টে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, এবং আপনার যে কোনো মতামত জানাতে কমেন্ট করুন। আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো নিষেধাজ্ঞা বা স্যাংশন। 2012 সাল থেকে আজ 26 সাল পর্যন্ত তারা ইরানের উপরে 48টা বড় বড় স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা সুইফট থেকেও ইরানকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিশ্ব ব্যাংকের ডাটা অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে ইরানের মুদ্রাস্ফীতির হার প্রায় 60% ছুঁয়েছে। বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম গত বছরের তুলনায় 70% বৃদ্ধি পেয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ বিক্ষোভের প্রধান কারণ। কিন্তু ইরান দমে যায়নি, তারা গড়ে তুলেছে শ্যাডো ইকোনমি। 2025 সালের শেষ তথ্য অনুযায়ী ইরান দৈনিক প্রায় 1.5 থেকে 1.8 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করছে, যা তার নিষেধাজ্ঞার আগের সময় প্রায় কাছাকাছি, এবং এই তেলের বেশিরভাগই যাচ্ছে চীনে। এত নিষেধাজ্ঞার পরও ইরানের এই
তেল রপ্তানি সম্ভব হচ্ছে তাদের শ্যাডো ফ্লিট বা কালোবাজারি জাহাজগুলোর মাধ্যমে, যেগুলো সমুদ্র পথে তাদের ট্র্যাকার বন্ধ করে যাতায়াত করে। ইরান তাদের তেল রপ্তানি করার জন্য 400 থেকে 500টার মতো পুরানো জাহাজ ব্যবহার করে, যাদের কোনো অফিসিয়াল ট্র্যাকিং নেই। And these guys are very, very resourceful. Russia still needs to get its oil to China and India, and that's why we're leaning very heavily on this shadow fleet to bring that oil to the customers. 2024 সালের জানুয়ারি থেকে ইরান ব্রিক্সের পূর্ণ সদস্য। এর অর্থটা হলো দ্য বিগিনিং অফ দি ডলারাইজেশন জাস্ট বিগান। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্ধু হলো চীন ও রাশিয়া, আর বাণিজ্যের জন্য ইরান ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা, রুবেল, এমনকি ইউয়ানও ব্যবহার করে। অন্যদিকে আমেরিকার বর্তমান ঋণের পরিমাণ $38 ট্রিলিয়ন, যা ইতিহাসের সর্বোচ্চ ঋণ। আর আমেরিকার এই পাহাড় সম ঋণ টিকে আছে পেট্রোডলারের উপর ভিত্তি করে। The simple definition of a petrodollar is the revenue from oil in mainly Middle Eastern countries, a revenue that is denominated in US dollars, not the currency of the countries where the oil comes from. All those nations that export their oil must sell it in dollars. ইরান পেট্রোডলারের আধিপত্য ধ্বংসের জন্য মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবের সাথে আমেরিকার 50 বছর মেয়াদী পেট্রোডলারের চুক্তিও 2024-এ শেষ হয়েছে। আর যদি সৌদি আরব মার্কিন ডলারকে বাদ দিয়ে নিজস্ব মুদ্রার দিকে ঝুঁকে পড়ে, তাহলে এবার আমেরিকার ডলার কাগজের টুকরায় পরিণত হবে। নিষেধাজ্ঞা এড়াতে ইরান ব্যাপকভাবে ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছে। 2026 সালের তথ্য অনুযায়ী ইরানের জিডিপির একটা বড় অংশ এখন ক্রিপ্টো আর ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীল। ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে ইরানের ক্রিপ্টো বাজারের পরিমাণ 1.9 বিলিয়নে পৌঁছে যাবে। এবার চলুন দেখে আসি কেন আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের পিছনে উঠে পড়ে লেগেছে। এর প্রধান কারণ হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা বা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা। তারা এখন আর পারমাণবিক ক্ষেত্রে গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন নিউক্লিয়ার থ্রেশহোল্ড রাষ্ট্রের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার তথ্য অনুযায়ী ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পারমাণবিক বোমা তৈরির জন্য 90% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ইরানের 60% ইউরেনিয়ামকে 90% নেওয়ার জন্য যে প্রযুক্তি আর সময় লাগে তা ইরান অলরেডি আয়ত্ত করে ফেলেছে। হিসেব বলছে ইরানের কাছে এখন 4000 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ আছে, আর এই পরিমাণ ইউরেনিয়াম থেকে 10 থেকে 12টা পারমাণবিক বোমা অনায়াসে তৈরি করা সম্ভব। কিন্তু সব থেকে ভয়ানক তথ্য হলো ইরানের ব্রেকআউট টাইম। যেহেতু ইরান অলরেডি প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে, তারা চাইলে খুব অল্প সময় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, আর এটাই ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করছে। বর্তমানে যুদ্ধ কেবল সীমান্তে হয় না, যুদ্ধ হয় সাইবার স্পেসেও। আমাদের মনে হতে পারে নিষেধাজ্ঞায় জর্জরিত একটা দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকবে, কিন্তু ইরানের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। তারা স্বনির্ভরতা ভিত্তিক খোদ কাফি প্রজেক্টের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করেছে। ইরান গড়ে তুলেছে তাদের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা, ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক। আমেরিকা এবং ইসরায়েল অতীতে স্ট্যান্ডেক্স ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই শিক্ষা থেকে ইরান তাদের সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমকে বাইরের জগৎ থেকে আলাদা করে ফেলেছে। ইরান আজ বিশ্বের অন্যতম সাইবার শক্তি হিসেবে পরিচিত। তারা সফলভাবে ইসরায়েলি পাওয়ার গ্রিড এবং আমেরিকান ডিফেন্স কন্ট্রাক্টরদের সার্ভারে হানা দেওয়ার ক্ষমতা দেখিয়েছে। এছাড়াও ন্যানো টেকনোলজি, এআই এবং মহাকাশ গবেষণায়ও তারা বেশ এগিয়েছে। 2023-24 ডেটা অনুযায়ী ইরান এখন ন্যানো টেকনোলজির দিক থেকে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। তারা ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে কৃষি সরঞ্জাম সবকিছুতেই ন্যানোটেক ব্যবহার করছে। অন্যদিকে সামরিক ক্ষেত্রে এআই গবেষণায় ইরান বিশ্বের প্রথম সারির একটি দেশ। তাদের ড্রোন এবং মিসাইল সিস্টেম অটোমেটেড টার্গেট রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছে। আর ইতোমধ্যেই ইরান নিজস্ব তৈরি স্যাটেলাইট কাশেম এবং নূর মহাকাশে পাঠিয়েছে। এটা কেবল বিজ্ঞানের জয় না, এটা আমেরিকার নজরদারির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জও বটে, যা ইরানের সামরিক নজরদারিকে আরো বেশি শক্তিশালী করেছে। এখন আসি আমেরিকা কেন আফগানিস্তান বা ইরাকের মতো ইরানেও বুটস অন দ্য গ্রাউন্ড বা সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে না। এর উত্তরটা লুকিয়ে আছে ইরানের ভূগোলে। ইরান কেবল একটা দেশ নয়, এটা একটা প্রাকৃতিক দুর্গ। এর পশ্চিম দিকে 900 মাইল জুড়ে আছে বিশাল জার্গোস পর্বতমালা, আর এই পাহাড়গুলোর নিচেই ইরান তৈরি করেছে তাদের মিসাইল সিটি। শত শত ফুট মাটির নিচে এমন সব সামরিক ঘাঁটি আছে যেখানে আমেরিকার বাংকার বাস্টার বোমাও পৌঁছতে পারবে না। আয়তনের দিক দিয়ে ইরান 16,48,000 বর্গ কিলোমিটারের একটি দেশ। এটা এতটাই বড় যে পুরো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, পর্তুগাল ইরানের ভিতরে অনায়াসে এঁটে যাবে। আর এত বিশাল ভূখণ্ডে সরাসরি
সরাসরি স্থলযুদ্ধ শুরু হলে আমেরিকা আরেকটা আফগানিস্তান বা ভিয়েতনাম ট্র্যাজেডির সাক্ষী হবে, যা তাদের মাজা ভাঙা পেট্রোডলারকে একেবারে ধসিয়ে দেবে। অন্যদিকে সামরিক ডাটা অনুযায়ী ইরানের মিসাইল রেঞ্জ 2500 কিলোমিটারেরও বেশি। এর মানে মধ্যপ্রাচ্যের প্রতিটা আমেরিকান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিটা শহর ইরানের নাগালের মধ্যে। এছাড়াও ইরানের ড্রোন প্রযুক্তি, বিশেষ করে শাহেদ 136 যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। আমেরিকা জানে ইরানে হামলা করলে পুরো মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হবে, আর যা পুরো বিশ্বের অর্থনীতিকেই ধ্বংস করে দিতে পারে। তাই এমন একটা পরিস্থিতিতে আমেরিকার জন্য সামরিক দিক থেকে না হলেও অর্থনৈতিক দিক থেকে পরাজিত হওয়ার আশঙ্কাটাই বেশি। আর এইসব মিলিয়েই আমেরিকা ইরানে হামলার ব্যাপারে এবার পিছপা হচ্ছে। 2026-এ সরাসরি যুদ্ধে ইরানকে হারানো একটু জটিল, তাই আমেরিকা বেছে নিয়েছে সোভিয়েত স্টাইল কলাপস স্ট্র্যাটেজি। একে বলা হয় বালকানাইজেশন, অর্থাৎ দেশের ভিতরকার বিভেদকে কাজে লাগিয়ে একটা বড় দেশকে ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করা। আর এই লক্ষ্যে ইরানের ভিতরের কুর্দি, আজারি এবং বেলুচ জনগোষ্ঠীর ভিতরে অসন্তোষ তৈরি করায় ব্যস্ত আমেরিকান সংস্থাগুলো। আমেরিকার এই নীল নকশায় ইরানের 4টা গুরুত্বপূর্ণ অঞ্চল হলো উত্তর পশ্চিমের কুর্দিস্তান, উত্তর পশ্চিমের সাউথ আজারবাইজান, দক্ষিণ পূর্বের বেলুচিস্তান এবং দক্ষিণ পশ্চিমের আরবিস্তান। তারা মানবাধিকার এবং স্বাধীনতার নামে এখানকার জনগোষ্ঠীগুলোকে উস্কে গৃহযুদ্ধ বা ইন্টারনাল কলাপস তৈরি করতে চায়। গত কয়েক বছর ধরে ইরানে যে অর্থনৈতিক বিক্ষোভ এবং হিজাব বিরোধী আন্দোলন হয়েছে, ইরান সরকারের দাবি এর পেছনে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইরানের ইন্টেলিজেন্স এবং তুরস্কের সাথে তাদের গোয়েন্দা শেয়ারিং ব্যবস্থা পশ্চিমাদের এই পরিকল্পনা বারবারই ব্যর্থ করে দিয়েছে। প্রথমত, ইরান একা লড়ে না, তারা একটি আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করেছে যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষশক্তি। ইরানের এই বলয়ে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, হুতি, ইরাক ও সিরিয়ায় পিএমএফ। 2026 সালের প্রেক্ষাপটে হিজবুল্লাহর কাছে এখন প্রায় 1.5 লক্ষেরও অধিক মিসাইল আছে, যা ইসরায়েলের প্রতিটা ইঞ্চিতে আঘাত করতে সক্ষম। অন্যদিকে হুতিরা অলরেডি লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। আর ইরাক ও সিরিয়ার পিএমএফ এখন প্রায় 10 লক্ষ সৈন্যের বাহিনী, যারা সরাসরি ইরানের নির্দেশে কাজ করে। তাই আমেরিকা যদি কোনো ক্রমে ইরানে আক্রমণ করে, এই সবগুলো ফ্রন্ট থেকে তাদেরকে ডিফেন্ড করতে হবে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য একেবারে ধ্বংস করে দিতে পারে। তখন এটা রূপ নেবে একটা টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধে। দ্বিতীয়ত, ইরানের গেম চেঞ্জার ফাত্তাহ হাইপারসনিক মিসাইল সিস্টেম। এটা শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে চলে এবং একে রুখে দেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত কোনো প্রতিরক্ষা ব্যবস্থারই নেই। আর এটাই যে কোনো যুদ্ধে ইরানের সমীকরণকে বদলে দিচ্ছে। তাহলে কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ? গত 3000 বছরের ইতিহাস যদি আমরা দেখি, পারস্য মাথা নোয়ায়নি কখনো। এটা দুমড়েছে মুচড়েছে, কিন্তু নিজেদের স্বীয়তা কখনো বিসর্জন দেয়নি। আলেকজান্ডার থেকে শুরু করে মঙ্গল বাহিনী সবাই এই ভূমি দখলের চেষ্টা করেছে, কিন্তু পারস্যের সংস্কৃতি এবং অস্তিত্ব বিলীন হয়নি কখনোই। ইরান এখন আর কেবল একটা দেশ না, এটা একটা আইডিয়া যা পুরো পশ্চিমা একাধিপত্যকে চ্যালেঞ্জ করে। এই সব মিলিয়ে আমেরিকা এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারা যদি ইরানে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো তো যাবেই, সাথে বিশ্ব অর্থনীতিও ধসে পড়তে পারে। অন্যদিকে তারা এত কিছু ঢাকঢোল পিটিয়ে যদি হামলা না করে ইরানে, তাহলে তাদের 100 বছরের আধিপত্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। অন্যদিকে চীন আর রাশিয়ার সাথে ইরানের যে নতুন অ্যালাইনমেন্ট হয়েছে, এটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্ব ক্ষমতার কেন্দ্র এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। তো ইরান কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে? ইতিহাস বলছে, যারা পাহাড়ের বুকে মিসাইল সিটি আর সমুদ্রের নিচে শ্যাডো ফ্লিট তৈরি করতে পারে, তাদেরকে গিলে ফেলা এত সহজ না। তবে নিজের অস্তিত্ব রক্ষার জন্য ইরানকে হয়তোবা ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে একটা বড় যুদ্ধে নামতেই হবে। আর এই সব মিলিয়ে আগামী কয়েকটা বছর বিশ্ববাসীর জন্য একটু জটিল হতে চলেছে। আপনি কি মনে করেন, ইরান কি পারবে আমেরিকার এই আধিপত্য ধ্বংস করতে, নাকি নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নিজেরাই নিজেদের গেম ওভার করে দেবে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে আমাকে সাপোর্ট করবেন।